সুপ্রিয় শিক্ষার্থীরা, ইকো পার্সলাইন কলেজের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যাকরণে আলোচনা করতে যাচ্ছি। এটি দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বোর্ডে দেখতে পাচ্ছ যে আজকের বিষয়টির নাম হলো লগ্নক। তো এই লগ্নক শব্দটা আমাদের কাছে অত্যন্ত অপরিচিত, মনে হয়নি যে এটা শুনেছ ব্যাকরণে বা জানো। তবে এটি আমাদের ব্যাকরণে অন্য নামে, ভিন্ন নামে এটি আমরা পরিচিত একটি কমন নাম আছে। তো যাই হোক, আমরা ক্লাসের মাধ্যমে সেই নামটি খুঁজে বের করে নিব। তো চলো ক্লাসে ফিরে যাই। দেখতে পাচ্ছ লগ্নক, এটি আমরা বোঝার আগে বিভক্তি কাকে বলে এটা আমরা জানি। বিভক্তিটা যেভাবে জানি একটু ভিন্ন রকম আছে, ক্লাসটাই ভিন্ন রকম, সব কিছু ভিন্নভাবে আজকে আমরা জানি। ইতিপূর্বে এগুলো নাম শুনেছি এবং জানি, কিন্তু সেটি নয়। আজকের জন্য এই এখন থেকে দশম থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্নভাবে, নতুনভাবে আরেকটু উন্নত পর্যায়ে আমাদের এটা আজকে শিক্ষণীয় বিষয় বা পাঠ। দেখুন, এই বিভক্তিযুক্ত বাক্যে ব্যবহৃত শব্দগুলির গায়ে যে লগ্ন এসে জুড়ে পদে পরিণত করে সেগুলিকে সংস্কৃত ব্যাকরণে বিভক্তি। এখন কথা হলো যে আমরা জানি যে বিভক্তি এগুলো বাক্যে ব্যবহৃত অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি আমরা বলে থাকি। তো এই বর্ণ বা বর্ণ সমষ্টি এগুলো শব্দের ব্যবহৃত হয়ে আসছে, তারপরে সেটিকে আমরা পদ হিসেবে নামকরণ করে থাকি। তো এইগুলো বিভক্তি শব্দ। এই যে বিভক্তি বলে এরপরে আমরা এখানে দেখি যে আমরা একটি পদ, এটা যখন আমরা পর যোগ এ মিলে যখন আমরা পড়ে লেখলাম, তখন এই পড়ে এটি একটি পদে পরিণত হয়ে, কারণ এখানে এ বিভক্তি রয়েছে, এর বিভক্তি। এভাবে পড়ে, পড়িব, পড়ত, এভাবে কিন্তু বিভক্তিটা ক্রিয়াপদের সাথে, অর্থাৎ ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে সেটি কিন্তু একটি কালকে নির্ধারণ করে দিচ্ছে। পরে আবার আমরা বলছি পড়ত, বলতে পারি যে পড়বেন, পড়ছে। তো যাই হোক, এটা আরেকটু আলোচনা পরবর্তীতে হচ্ছে। এরপরে আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটি হল ধাতু কাকে। ধাতু আমরা কম বেশি এটাও জানি যে আমরা ধাতু বলতে আমরা ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে থাকি। ক্রিয়াপদের মূল অংশ, ক্রিয়াপদের মূল অংশ, অথবা আমরা লিখতে পারি যে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ক্রিয়াপদের মূল অংশ কি? এখন এই যে একটু আগে আমরা উদাহরণে দেখলাম যে পর লিখছি, পর যোগ এ মিলে হয়েছে পরে, একই জিনিস যে পর যোগ এ মিলে হয়েছে পরে, এখানে পর এটা হলো ধাতু বা, এটা হলো ধাতু বা ক্রিয়ামূল, অথবা এটাকে আমরা ধাতু বলতে পারি, প্রকৃতিও বলা যায়। প্রকৃতির ব্যাপারে আরেকটা আলোচনা হচ্ছে। এখানেও একইভাবে যদি পড়ে বা দিয়ে আমরা যদি লিখি দিয়ে বর্জ তেন, তাহলে কি হবে? পড়তে একই জিনিস, এখানেও ধাতু আসছে। এইভাবে অন্যান্যগুলো যে লিখ ইত মিলে হয়েছে লিখিত,
এই যে লিখ যোগ ইত মিলে মিশে লিখিত, কারণ এখানে একটি শব্দ পাইলাম লিখ, এটা কিন্তু ধাতু, এটা হলো ক্রিয়াপদ, এটা হলো ধাতু, আর এটা হয়ে গেল ক্রিয়াপদ। এই যে পর যোগ ট্যান মিলে হয়ে গেল পর ট্যান, এটা আবার হয়ে গেল ক্রিয়াপদ, এটা কিন্তু আবার ধাতু বলা যাবে না, এটা হলো ক্রিয়াপদ। ওকে, এখন আমরা আরেকটি বিষয় আলোচনা করি যে ক্রিয়াপদ কাকে বলে। ক্রিয়াপদ আজকের যে বিষয়গুলো আলোচনা হচ্ছে এগুলো সবাই জানি যে এগুলো সংজ্ঞা, কিন্তু একটু ভিন্ন ধরনের, এটা আলাদা সংজ্ঞা, যে এটা সংজ্ঞার্থ সংজ্ঞা বলা যাবে না। কারণ তাহলে আমরা জানতে পারলাম যে বিভক্তি এবং জানতে পারলাম ধাতু, বিভক্তি ধাতু। এরপরে আমরা আসি ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে? ক্রিয়াপদ বলতে আমরা বুঝি যে পদ দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া বোঝায়, এইটা দিয়ে তাকে আমরা ক্রিয়াপদ বলে থাকি। আজকে আমরা ক্রিয়াপদের সময়টা একটু আলাদা বলছি, যে ক্রিয়াপদ আমরা এতদিন যা শিখেছি ঠিক আছে, সেটা একটু ভিন্নভাবে তার সংজ্ঞার্থ আছে। যে ক্রিয়াপদ হচ্ছে কি, এটা যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই আমরা ক্রিয়াপদ বলছি। আজকে হলো যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় অথবা বোঝায় না, কোনো কাজ করা বোঝায় অথবা বোঝায় তাকেই ক্রিয়াপদ। যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় অথবা বোঝায় না বোঝাতে পারে। যেমন আমরা বলি যে আমি কাজটি করি, আমি কাজটি করি, আমি যদি লিখি যে আমি কাজটি করি না, এটা কিন্তু পুরোটাই একটা ক্রিয়াপদের অংশ, পুরোটাই ক্রিয়াপদ, আমি কাজটি করি না। তাহলে কি বোঝা যাচ্ছে? যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় অথবা বোঝায় না তাকে ক্রিয়াপদ বলে। এটাও একটা কমন সংজ্ঞা। তো এই যে পদ দ্বারা কাজ করা বোঝায় অথবা বোঝায় না তাকে আমরা ক্রিয়াপদ বলছি। ক্রিয়াপদের আরেকটি সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করি, যে পদ দ্বারা পুরুষ বা কালবাচক, যে পদ হচ্ছে কি পুরুষ বা কালবাচক পদের বিভক্তি যোগ করে, এখানে আমরা লিখতে পারি যে পদ দ্বারা, এটা লিখতে পারি যে পদ দ্বারা পুরুষ বা কালবাচক পদের বিভক্তি যোগ করে তাকে ক্রিয়াপদ বলে, তাকে ক্রিয়াপদ। তাহলে এখানে কি বোঝা গেল? যে এখানে মূলত হচ্ছে পুরুষ এবং কালবাচক পদ, অর্থাৎ ওই যে একটু আগে আমরা বিভক্তির সময়ও আলোচনা করেছি, যেখানে পুরুষ ভেদে অথবা কালবাচক পদে বিভক্তিতে যুক্ত হয়ে যে শব্দটি গঠন হয় সেটি কিন্তু ক্রিয়াপদ। যেমন আমরা যে আমরা এখানে দেখছি যে পর এর সাথে ই দিলাম পড়ি, তাহলে এখানে পড়ি বলতে এটা পুরুষ, কোন পুরুষ? এটা আমি অথবা আমরা পড়ি। এখন তুমি তোমরা মধ্যপুরুষের ক্ষেত্রে, উত্তম এবং মধ্যপুরুষের তুমি অথবা তোমরা, তো এটাকে এখন লিখবো যে তুমি অথবা তোমরা পড়ি, এটা তো লিখবো। এখন লিখবো যে তুমি অথবা তোমরা পড়ো। এই যে আমরা পড়ো লিখলাম, যে তুমি অথবা তোমরা পড়ো, অথবা আমরা যে সম্ভ্রমাত্মকে যদি দেখি যে আপনি অথবা আপনারা, কি করে তখন কি পড়ো আবার লিখবো যে আপনি অথবা আপনারা পড়ো, অথবা লিখবো যে আপনি অথবা আপনারা পড়ি, এটা তো লিখবো বা এটা বলবো না, তখন আমরা কি বলবো?
তখন আমরা বলবো যে আপনি অথবা আপনারা পড়ুন, তখন আমরা কিন্তু পড়ুন লিখছি। এখন এই গেল, এটা হলো আমাদের এই পুরুষের ক্ষেত্রে, পুরুষ বা পক্ষর ক্ষেত্রে দেখা গেল পক্ষ। এখন পুরুষ বা পক্ষ এটি দিয়ে আসলো এই আচরণ। এরপরে আবার এমনও হতে পারে যে আমি অথবা আমরা, এটা আমরা বর্তমান কালে পড়েছি। এখন যদি এটা অতীত হইতো তাহলে আমরা বলতাম যে আমি অথবা আমরা পড়তাম। আর যদি এটা ভবিষ্যৎকাল নিয়ে যায় তাহলে হবো হবে কি পড়ব। তাহলে এই যে আমাদের এখানে বর্তমান, এখানে দেখা গেল অতীত, আর এখানে আসলো ভবিষ্যৎকাল। এখন এই যে ভবিষ্যৎকাল মানে এই দেখা যাচ্ছে যে এর যে ফর্ম, এর যে গঠনটা, এটার গঠন, এটার গঠন, এটার গঠন নিশ্চয়ই একদম আলাদা। একইভাবে তাহলে কালবাচক হিসেবেও তার গঠন কিন্তু পরিবর্তন করছে। ঠিক আছে, মানে পুরুষ এবং কালবাচক। এই জন্য সংজ্ঞাটা আজকে হবে যে পদ দ্বারা পুরুষ বা কালবাচক পদে বিভক্তি যোগ করে। এখন এই যে আমরা এখানে পরযোগ ই বিভক্তি হয়েছে, এখানে ই বিভক্তি যুক্ত হয়েছে, এখানে আবার তাম বিভক্তি যুক্ত হয়েছে, এই তাম, এখানে আবার ব বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে এখান থেকে আমরা পেলাম ব বিভক্তি, এখানে আমরা বিভক্তি পাইলাম তাম। এখন এখানে আবার ও এসেছে, এখানে আবার উন এসেছে। এই যে ভিন্ন ভিন্ন ধরনের আসছে বিভক্তিগুলো, এই জন্য বলা হচ্ছে ক্রিয়াপদ কাকে। ক্রিয়াপদটা হচ্ছে যে পদ দ্বারা পুরুষ বা কালবাচক পদ বিভক্তি যোগ করে কি হয়, একটি শব্দ গঠন হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা। তাহলে যদি এরকম বিভক্তি যোগ করে যে পদ গঠন হয় সেটাই মূলত ক্রিয়াপদ। আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা আসি এবারে আরেকটি ভালো বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হলো আমাদের দেখতে হবে যে প্রাতিপদিক কাকে। প্রাতিপদিকটা আমাদের করতে হবে। প্রাতিপদিক সেটা আবার হয়তো অনেকে জানো, অনেকে জানো। এই যে প্রাতিপদিক, প্রাতিপদিক, প্রাতিপদিক প্রাতিপদিক হলো যে বিভক্তিহীন নাম শব্দকেই প্রাতিপদিক। বিভক্তিহীন, এটা হলো বিভক্তিহীন নাম শব্দ। প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। বিভক্তিহীন নাম শব্দকেই প্রাতিপদিক, নাম শব্দকে প্রাতিপদিক। যেমন হাত একটা শব্দ, তারপরে গরম, বই, পা, এরকম মাথা টাথা কোনো যা আছে। তো এই যে এই শব্দগুলো মূলত হচ্ছে প্রাতিপদিক। তাহলে এই শব্দটার সাথে হাত যোগ আমরা আম মিলে কিন্তু হাতাও লিখতে পারি, এটাও কিন্তু প্রাতিপদিক। ঠিক আছে, আবার হাত যোগ যদি আমরা হাত যোগ ল দিই তাহলে হবে হাতল। এটাও কিন্তু প্রাতিপদিক, এটাও প্রাতিপদিক। তাহলে এগুলোতে দেখা যাচ্ছে যে বিভক্তি এখানে আসছে, বিভক্তি নাম শব্দ, এগুলো প্রত্যেকটা নাম বোঝাচ্ছে। হাত একটা নাম, কলম একটা নাম, বই একটা নাম, পা, মাথা, এগুলো এক একটি নাম। এরকম যদি বিভক্তির নাম শব্দ হয় তাহলে এগুলো, এই যে হাত শব্দটা, হাত যোগ আ, তাহলে এখানে এটা মূল শব্দ কি, এটা হচ্ছে হাত। এই ক্ষেত্রে কিন্তু এটা প্রাতিপদিক। এখন এখানে যে হাতল শব্দটা এসেছে, এই হাতল শব্দেরও মূল শব্দ কিন্তু হাত, এই কারণে এটা প্রাতিপদিক। আশা করি বুঝতে পারছি। এখন এরপরে আরো বিষয় রয়েছে আমাদের দেখতে হবে প্রকৃতি। প্রকৃতি কাকে বলে? প্রকৃতি আমরা বলছি বুঝি যে আমাদের
চারপাশে যা কিছু আছে তাই প্রকৃতি। অথবা বুঝি যে প্রকৃতি হলো স্বভাবজনিত। আমরা ঠিক আছে চারপাশে যা কিছু প্রকৃতি বলি, নেচার বলি, অথবা আমরা স্বভাব চরিত্র বুঝাই যে প্রকৃতি মানে স্বভাব চরিত্র, বৈশিষ্ট্য, ধরন, এরকম অনেক কিছু। ওগুলোও ঠিক আছে। ব্যাকরণের প্রকৃতিটা আর একটু ভিন্ন। মানে এই প্রকৃতিটা যেমন আমরা এটাকে এইভাবে মনে করতে পারি যে প্রকৃতি বলতে এখানে বোঝাচ্ছে প্রকৃত মূল যেটা, এটাও একটা মূল। ওই যে আমরা যে ধাতু যেমন বললাম, আমরা যে ধাতু পড়ছি, এই ধাতুটাই কিন্তু এটা একটা ধাতু, অর্থাৎ এইটাও হলো মূল। এই প্রকৃতিটাও কিন্তু মূল। এটা এখন কিসের মূল? এটার মূলটা দুই ধরনের হতে পারে। এটির মূল আমরা প্রথমত ধরে নিব যে একটি শব্দের মূল। এখন এই মূলটা আবার হতে পারে, এটা দুই ধরনের হতে পারে। যেমন আমরা একটি যদি শব্দ লিখি, যেমন এখানে লেখলাম যে চলন্ত লিখি, চলন্ত, ঠিক আছে। আর এখানে লিখলাম ঢাকায়, ঠিক আছে। মানে এগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আসবে চলন্ত মিলেমিশে চলন্ত, ওকে। আর এখানে ঢাকা যোগাই মিলেমিশে ঢাকা, তাহলে এখানে আমরা পাইলাম ঢাকা মূল, এখানে পাইলাম চল। তো এই ঢাকা একটা কি নাম বোঝাচ্ছে, হ্যাঁ, এটা একটা নাম বোঝাচ্ছে। আর চল এখানে একটা ক্রিয়া বোঝাচ্ছে, ঠিক আছে। দুইটি মূল পাই, একটি ক্রিয়া, একটি নাম। এখন এই যে আমরা এটি দুই ধরনের পাইলাম, যে প্রকৃতিটা এটা দুই ধরনের আছে। তাহলে প্রকৃতিটা বোঝা যাচ্ছে যে এটি বিভক্তি, এটি দেখা যাচ্ছে যে নাম শব্দ হতে পারে, আর একটি আবার ক্রিয়া হতে পারে। অর্থাৎ যে পদটা দিয়ে শুধুমাত্র ক্রিয়া বোঝায়, হ্যাঁ, ওটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি আবার দুটি প্রকার আছে, প্রকৃতির আবার দুই প্রকার। একটা হলো ক্রিয়া প্রকৃতি, আর একটি হলো নাম প্রকৃতি। তাহলে এই যে প্রকৃতি আমরা পাই, প্রকৃতির মূল এখানে পেয়েছি আমরা চল, এখানে ঢাকা। এখানে তাহলে এটাকে আমরা বললাম ক্রিয়া প্রকৃতি, এই চলন্ত। এখন চলন্ত বাদে আমরা যদি আরো জমা একটা শব্দ নিতে পারি, এটি জমা। এই জমাতে আবার কি হয়, এটা বিশ্লেষণ করলে হয় জম যোগ জমা। ওইভাবে ফুটন্ত একটা শব্দ হতে পারে, ফুট যোগ অন্ত, ফুট যোগ অন্ত, এটা হতে পারে ফুট যোগ অন্ত। এই যে ফুটন্ত শব্দ, এই শব্দের মূল হচ্ছে এটা ফুট। এই যে জমা, এই শব্দের মূল হচ্ছে জম। তাহলে এগুলো প্রত্যেকটি ক্রিয়া বা কাজ হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলছি ক্রিয়া প্রকৃতি। আর এরকম ঢাকাই, তারপরে আমরা ওই যে অন্যান্য ঢাকাই বা ঢাকাইয়াও অনেক সময় বলে থাকি। অনেক শব্দ আছে, ঢাকাই, ঢাকাইয়া, তারপরে ডাকাতি, এরকম আছে না। এখন ডাকাতি যদি শব্দটা দেখি, এটা হচ্ছে নাম প্রকৃতি। এটাতে আরো একটা শব্দ দিয়ে আমরা ডাকা যোগী লিখি ডাকাতি। এই যে ডাকাতি শব্দটা, এটার মূল হচ্ছে ডাকাত, ঠিক আছে। এরকম যেগুলো নাম বোঝাবে এগুলো হচ্ছে নাম প্রকৃতি, যেগুলো ক্রিয়া বোঝাবে সেগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি। মানে এরপরে আমরা দেখি যে এই
ক্রিয়া প্রকৃতি, এই যে চল যোগ অন্ত মিলিয়ে আমরা চলন্ত লিখেছি, তাহলে এই যে কীট প্রত্যয়, এটাই হলো মূলত কীট প্রত্যয়, যে চল যোগ অন্ত মিলে একটা পদ গঠন করেছে। অর্থাৎ ক্রিয়া প্রকৃতি, এই যে ক্রিয়া মূল বা ক্রিয়া প্রকৃতি, এটাই হচ্ছে ক্রিয়া প্রকৃতি চল। এইখানে চলের পরে যে প্রত্যয় যুক্ত হয়েছে, চল এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতির পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকেই বলে তোমার কীট প্রত্যয়। তাহলে ক্রিয়া প্রকৃতির পরে আমরা তাহলে কীট প্রত্যয়টা বুঝতে পারছি যে যদি এটা আমরা এখন আরেকটি কীট প্রত্যয়, তাহলে আমরা কীট প্রত্যয়টা পেলাম যে ক্রিয়া প্রকৃতির পরে, ক্রিয়া প্রকৃতির পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কীট প্রত্যয়। যেমন তোমার যে চলন্তটা, যেমন আমরা চলন্ত অথবা চলমান, হ্যাঁ, এরকম প্রভৃতি বুঝাই। তাহলে লগ্নটা বলা বাদ থাকলো, যে লগ্ন হচ্ছে এটা হলো আফিক্স আর কি, তো এইটাই হলো মূলত আফিক্স মানে হলো প্রত্যয় অথবা উপসর্গ। এই ব্যাপারে আরো বিশদ আলোচনা থেকে গেল, আজকে শুধু ওই জায়গায় যাওয়ার জন্যই, এই প্রত্যয়ে যাওয়ার জন্যই যেগুলো প্রয়োজন আমাদের বেসিক যে সূত্রগুলো দরকার সেগুলো শুধু আলোচনা করলাম। আরও দু একটি থাকে গেলো, যেমন গুণ ও বৃদ্ধি, তারপরে এই যে প্রত্যয় কাকে বলে, প্রত্যয়ের প্রকার, এগুলো আমরা এই প্রত্যয় ক্লাস নেওয়ার জন্যই আজকে ক্লাসটা। তো লগ্ন হচ্ছে মূলত আফিক্স, এটা প্রত্যয় বা উপসর্গ। এই প্রত্যয় উপসর্গ আমরা কয়েকবার কি আগামী ক্লাসে আমরা বিশদ আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।